আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের প্রজনন গণহত্যা, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এলো যে ভয়াবহ তথ্য। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রভাব তেলের দামে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান। ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের প্রজনন গণহত্যা, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এলো যে ভয়াবহ তথ্য। কয়েক দশক ধরে ফিলিস্তিনি জনগণের ওপর প্রজনন গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। চিকিৎসা অবকাঠামো ধ্বংস, নারী ও শিশুদের হত্যা এবং পরিবেশকে এমন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে যার পরিণতিতে দেখা দিচ্ছে বন্ধ্যত্ব। নতুন এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফিলিস্তিন ফেমিনিস্ট কালেকটিভের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ শুরু হলে এই চর্চা আরও ত্বরান্বিত হয়। ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রা অসম্ভব করে তোলাই এর মূল উদ্দেশ্য। গত সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ক জাতিসংঘের শীর্ষ তদন্ত সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে গাজায় হামলার প্রধান অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে। জাতিসংঘের ওই প্রতিবেদনে শিশুদের উপর হওয়া ক্ষতির পুরো চিত্র খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্নাইপার ও ড্রোনের মাধ্যমে নিখুঁত গুলি, আটক অবস্থায় নির্যাতন, প্রজননগত সহিংসতা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংসের মতো বিষয়গুলো। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে অক্টোবর থেকে ইসরায়েল ২১,০০০-এরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে আরও ৫,১৬০ জন শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ১৫,০০০ শিশু তাদের মাকে হারিয়েছে। জাতিসংঘের নথিবদ্ধ করা একটি ঘটনায় দেখা যায়, আল নাসর শিশু হাসপাতালে ইসরায়েলি বাহিনী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ৪ নবজাতকের মৃত্যু হয়। পরে বিকল হয়ে যাওয়া লাইফ সাপোর্ট মেশিনের সঙ্গে যুক্ত অবস্থায় তাদের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়। গণহত্যার শুরুতে জাতিসংঘের হিসাবে গাজায় ৫০,০০০ অন্তঃসত্ত্বা নারী ছিলেন এবং প্রতি মাসে ৫,৫০০ শিশু জন্ম নিচ্ছিল। অনেকেরই জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল, যা ইসরায়েলি সামরিক বাহিনীর কারণে অসম্ভব হয়ে দাঁড়ায়। সে সময় গর্ভপাতের হার ৩০০%-এরও বেশি বেড়ে যায়। ব্যাপক অপুষ্টি, রক্তশূন্যতা এবং প্রসবপূর্ব প্রয়োজনীয় ওষুধের অভাবে অকাল জন্ম, কম ওজনের শিশু এবং প্রসবের সময় মারাত্মক রক্তক্ষরণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। একটি শিকারী রাষ্ট্র। প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহায়তায় প্রস্তুত করা ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে, এ প্রিডেটরি স্টেট, ইসরায়েলি সিস্টেমিক সেক্সুয়ালাইজড অ্যান্ড জেন্ডার্ড ভায়োলেন্স এগেনস্ট প্যালেস্টাইনস, অর্থাৎ একটি শিকারী রাষ্ট্র, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের পদ্ধতিগত যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা। এতে উল্লেখ করা হয়, ইসরায়েল গাজায় বিশুদ্ধ পানি, স্যানিটারি প্যাড ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশ বন্ধ করে দেওয়ায় অনেক ফিলিস্তিনি নারী মাসিক বন্ধ করতে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ঘরে তৈরি প্যাড ব্যবহার করতে বাধ্য হন। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পরিচালিত গবেষণার উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বেঁচে যাওয়া ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ইসরায়েলের প্রকাশ করা গোপন নথি, ফিলিস্তিনিদের মৌখিক ইতিহাস, একাডেমিক গবেষণা, প্রামাণ্য দলিল, গণমাধ্যমের খবর, মানবাধিকার সংস্থাগুলোর নথি এবং জাতিসংঘের প্রতিবেদন ও বিবৃতি যুক্ত করা হয়েছে। গাজার বোমাবিধ্বস্ত হাসপাতালগুলোতে জ্বালানি, বিদ্যুৎ, অ্যানেস্থেশিয়া বা জীবাণুমুক্ত সরঞ্জাম নেই। ফলে ফিলিস্তিনি নারীরা ভিড়ভাট্টপূর্ণ আশ্রয়কেন্দ্র, ঘরবাড়ি বা ধ্বংসস্তূপে ঘেরা রাস্তায় সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন। গাজায় কাজ করা আন্তর্জাতিক চিকিৎসকেরা অ্যানেস্থেশিয়া ছাড়া সিজারিয়ান সহ নানা অস্ত্রোপচার করার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সদ্য মা হওয়া নারীরা ডায়াপার, খাবার, পানি ও শিশুর গুঁড়োদুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না, যা বিশ্বের অন্যান্য জায়গায় খুব সাধারণ বিষয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজার উপর ইসরায়েলের এই হামলা আংশিকভাবে প্রজনন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং অন্যান্য দৈনন্দিন অবকাঠামোর পদ্ধতিগত ধ্বংসের মাধ্যমে পরিচালিত হয়েছে, যা ফিলিস্তিনিদের জীবনকে কেবল ঝুঁকিপূর্ণই নয়, অসম্ভব করে তুলেছে। ইসরায়েল গাজার প্রসূতি ওয়ার্ড ও আইভিএফ ক্লিনিকগুলো ধ্বংস করেছে। ফিলিস্তিন ফেমিনিস্ট কালেকটিভ জানিয়েছে, সামরিক বাহিনীর ব্যবহৃত সাদা ফসফরাস এবং অন্যান্য বিষাক্ত অস্ত্রের ব্যবহার প্রজনন ক্ষমতার উপর দীর্ঘমেয়াদী ও বংশানুক্রমিক প্রভাব ফেলবে।
হাজার হাজার ফিলিস্তিনি মা বিধবা বা রাজবন্দীদের স্ত্রী হিসেবে তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও রক্ষাকর্তা হিসেবে বেঁচে আছেন। অন্যদিকে পদ্ধতিগত উচ্ছেদ ও কারাবাসের কারণে আরও হাজার হাজার নারী তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়, ব্যাপক অনাহার, বাস্তুচ্যুতি এবং রোগের প্রাদুর্ভাব সত্ত্বেও গাজার ফিলিস্তিনি মায়েদের ওপর নতুন জীবনের জন্ম দেওয়া ও সন্তানদের যত্ন নেওয়ার মতো অসম্ভব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রভাব তেলের দাম। হরমুজ প্রণালী ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনায় অগ্রগতি হয়েছে। কাতারের এ ঘোষণার পর টানা তৃতীয় দিনের মতো কমেছে তেলের দাম। বৃহস্পতিবার ২ জুলাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১% কমেছে। খবর জিও নিউজের। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭৭ সেন্ট ১.১% কমে ব্যারেল প্রতি $৭০.৮০ নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম ৮৪ সেন্ট ১.২% কমে $৬৭.৭৪ দাঁড়ায়। এর আগের দিনও উভয় ধরনের তেলের দাম ১% বেশি কমেছিল, যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, জুনে যুদ্ধ বন্ধের জন্য হওয়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ দিনব্যাপী পরোক্ষ বৈঠক শেষ হয়েছে। আলোচনায় মূলত ২ সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে নির্ধারিত বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল এবং ইরানের জব্দ থাকা অর্থ ছাড় এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এগুলো অন্তর্বর্তী চুক্তির প্রধান অংশ। বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের মন্ত্রণালয় জানায়, বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারক MOU এবং লেক লুসার্ন সম্মেলন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনাগুলো আগামী দিনগুলোতেও চলবে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। তার দাফন আগামী ৯ জুলাই হওয়ার কথা। ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন। বৃহস্পতিবার ২ জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দিনব্যাপী এই অনুষ্ঠান প্রতিবেশী ইরাক সহ ৫টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার ইরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।